নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো জামশেদপুর এফসি দলকে নিয়ে। কারণ জামশেদপুর এফসি দলকে দেখলে বোঝা যায় যেটা কিন্তু প্রাক্তন ইস্টবেঙ্গলের দল। কারণ ইস্টবেঙ্গল যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দেয় তাদের নিয়ে কিন্তু জামশেদপুর একটা দল গঠন করেছে। তারপরেও জামশেদপুরকে দেখে মনে হচ্ছে এই দল চ্যাম্পিয়ন হওয়ার মতন দল রয়েছে। তাদের অ্যাটাকে যে সমস্ত প্লেয়াররা রয়েছে যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। তো জামশেদপুর এফসি এই বছরে কীরকম দল গঠন করেছে, তাদের বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো যদি আমরা জামশেদপুর দলের দিকে তাকাই, তো তাদের কেন এক্স ইস্টবেঙ্গলের দল বলছি সেটা একটুখানি দেখো। জামশেদপুরের কাছে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু কোনো না কোনো সময় ইস্টবেঙ্গলে খেলে গেছে। তার মধ্যে রিসেন্ট টাইমে যদি আমরা কথা বলি, সার্থক গলুই সে কিন্তু ইস্টবেঙ্গলে খেলেছে। এছাড়া যদি আমরা কথা বলি, সৌরভ দাস সেও ইস্টবেঙ্গলে খেলেছে। মুবাসির রহমান, মার্ক জোথানপুইয়া, মাধি তালাল তারাও কিন্তু ইস্টবেঙ্গলে রিসেন্ট টাইমে খেলে গেছে। এছাড়া যদি আমরা কথা বলি অ্যাটাকে মেসি বাউলি, সেও কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গেছে। তো এতজন প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার বর্তমানে জামশেদপুর এফসি দলে রয়েছে। তো জামশেদপুর কিন্তু অন পেপার একটা ঠিকঠাক দল গঠন করেছে। বিশেষত জামশেদপুর যে কাজটা করেছে এই বছরে সেটা হচ্ছে তাদের দলটাকে ধরে রাখা। কারণ বেশিরভাগ দলই এই রকম সমস্যার মধ্যে দিয়ে যখন দলেরা যাচ্ছে, সময় যখন যাচ্ছে, সেখানে তাদের দলকে ধরে রাখতে পারেনি। কিন্তু জামশেদপুর তাদের কোর দলটাকে ধরে রেখেছে। এবং তার থেকেও বড় যেটা জামশেদপুর চমক দিয়েছে, ওয়েং কোয়েলকে কিন্তু আরও একবার জামশেদপুরে ফিরিয়ে আনা। কারণ ওয়েং কোয়েলের আন্ডারে আমরা দেখেছি জামশেদপুর আলাদা লেভেলের পারফরমেন্স করে। খালেদ জামিলও নো ডাউট ভালো পারফরমেন্স করিয়েছিল জামশেদপুরকে, কিন্তু জামশেদপুরকে একমাত্র লিগ শিল্ড এনে দিয়েছিল কিন্তু এই ওয়েং কোয়েল। তো সেই ওয়েং কোয়েলকে কিন্তু আবারও জামশেদপুরে আমরা হেড কোচ হিসাবে দেখতে পাবো। এবং ওয়েং কোয়েল এমন একটা দল চায় যেই দলটা কিন্তু সবসময় অ্যাটাক করবে, অ্যাটাকিং মাইন্ডসেটের কোচ। আমরা তাকে চেন্নাইন এফসিতে যখন প্রথম সিজনে এসেছিল দেখেছিলাম যে ভালস্কিসকে দিয়ে কিন্তু তার অ্যাটাক লাইনকে একটা দুর্দান্ত করেছিল। পরবর্তী সময় জামশেদপুরে যখন যায় সেখানে আমরা দেখেছিলাম যে চিমা চুকু বা গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ারদের দিয়েই একদম বাজিমাত করে দিয়ে শিল্ড জিতেছিল। তারপর আবারও চেন্নাইতে যখন গেছে সেখানেও ভালো পারফরমেন্স করিয়েছে। তো অ্যাটাকিং মাইন্ডসেটের একজন কোচ। এবং সেখানে যদি আমরা জামশেদপুরের দিকে তাকাই, অ্যাটাকিং লাইনের কীরকম প্লেয়ার রয়েছে, সবার প্রথম রয়েছে মাধি তালাল। যেই তালাল কিন্তু এই বছর তার কামব্যাকের বছর হতে চলেছে। কারণ তাকে আমরা প্রথম বছরেই পাঞ্জাব এফসির জার্সি গায়ে আলাদা লেভেলের পারফরমেন্স করতে দেখেছিলাম। পরবর্তীতে সে ইস্টবেঙ্গলে আসে, যেটুকু খেলেছিল অনেকটাই ভালো পারফরমেন্স করেছিল বাদবাকি প্লেয়ারদের তুলনায়। তো তার পরবর্তী সময় সে ইনজিওর্ড হয়ে যায়। ইস্টবেঙ্গল দীর্ঘদিন তাকে ধরে রাখে, কিন্তু শেষের দিকে ইস্টবেঙ্গল মনে করে যে না, তার থেকে আপগ্রেড আমরা করতে চাই, সেই কারণে কিন্তু তাকে ছাড়া হয়েছে। ইঞ্জুরি সমস্যা কাটিয়ে সম্পূর্ণরূপে ফিট মাধি তালালকে কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এসিএল ইঞ্জুরি থেকে রিকভারি তার হয়ে গেছে এবং সে কিন্তু রীতিমতন প্র্যাকটিস ম্যাচও খেলছে। এবং এই মাধি তালালকে কিন্তু অনেক দিন ধরেই টার্গেটে রেখেছিল ওয়েং কোয়েল। যখন সে পাঞ্জাব ছাড়ে ইস্টবেঙ্গলে সাইন করে তখন অনেক চেষ্টা করেছিল ওয়েং কোয়েল তাকে চেন্নাইন এফসিতে সাইন করানো, কিন্তু সেই মুহূর্তে হয়নি। পরবর্তী সময়েও কিন্তু চেন্নাইন এফসির তরফ থেকে বারবারই তালালের কাছে অফার যায় যে তুমি চেন্নাইয়ে জয়েন করো। ওয়েং কোয়েল বিশেষত এরকম একজন প্লেয়ারকে পছন্দ করে যার বয়সটা কম, যার খেলার ধরন ভালো, বল হোল্ড করে খেলতে পারে, গোল করানোর সবথেকে বেশি চেষ্টা করে, নিজে গোল করার থেকে নিজে গোল করতেও পারে এবং ভেরিয়েশন আনতে পারে। তো সেই মাধি তালালকে পেয়ে গেছে জামশেদপুরে। তো দেখা যাবে যে কীরকমভাবে তালালকে ইউজ করে ওয়েং কোয়েল। যদি গ্রেগ স্টুয়ার্ট বা কনর শিল্ডের মতন পারফরমেন্স তালালকে দিয়ে করাতে পারে, তাহলে জামশেদপুর ভাই এবছরে লিগ শিল্ডের অন্যতম দাবিদার থাকবে যদি তালাল এই দলে ক্লিক করে যায়। এছাড়া কিন্তু তাদের দলের কাছে কিন্তু একটা রাইট টাচিকাওয়ার মতন প্লেয়ার রয়েছে। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও কিন্তু তাকে আমরা উইঙ্গার কাম স্ট্রাইকার পজিশনে খেলতে দেখি, লং ডিস্টেন্স শট থেকে গোল করতে দেখি, প্রচণ্ড হাই প্রেসিং ফুটবল খেলতে কিন্তু রাইট টাচিকাওয়াকে দেখি। তো এই রকম একজন প্লেয়ার যারও কিন্তু বর্তমান বয়স কিন্তু 28 বছর এবং তার স্পিড যথেষ্ট ভালো, ফিজিক্যাল এবিলিটি রয়েছে, খুব একটা চোট সমস্যায় ভোগে না। সেই প্লেয়ারও কিন্তু একটা বিশেষ অস্ত্র হতে চলেছে অবশ্যই ওয়েং কোয়েলের জন্য। এবং আমার সবথেকে পছন্দের প্লেয়ার রয়েছে এই দলের মধ্যে, সেটা হচ্ছে রাফায়েল মেসি
বাউলি। রাফায়েল মেসি বাউলিকে আমরা প্রথমে দেখেছিলাম ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সে জার্সি গায়ে, সেখানে ঠিকঠাক পারফরমেন্স করেছিল, সেটা অনেক আগের কথা। কিন্তু ইস্ট বেঙ্গলে যে কয়েকটা ম্যাচ খেলেছিল, খুব সম্ভবত 6টা ম্যাচ খেলেছিল, 3টে গোল 1টা অ্যাসিস্ট এরকম কিছু করেছিল। তো সেই রাফায়েল মেসি বাউলিকে সাইন করানো, এবং মেসি বাউলির মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যে 90 মিনিট কিন্তু প্রেস করতে পারে, দলের জন্য ফুটবল খেলে। যে সেলফিশ ফুটবল, যে হ্যাঁ আমি গোল করব, আমি এই করব এই করব, সেরকমটা নয়। দল যাতে ভালো করে তার জন্য কিন্তু অনেকটাই চেষ্টা করে এবং ভালো খেলার চেষ্টা করে। তো সেক্ষেত্রে তার যদি কথা বলি, তাকে কিন্তু সাইন করানো, এবং অলরেডি তাকে আমরা সুপার কাপে 3টে ম্যাচে 2টো গোল 1টা অ্যাসিস্ট করতে দেখেছি। এবং এই তালাল এবং মেসি বাউলি দুজনেই একটা সময় ইস্টবেঙ্গলে খেলে গিয়েছিল, এখন দুজনই জামশেদপুরের প্লেয়ার। তো রাফায়েল মেসি বাউলির দিকেও নজর থাকবে এই সিজনটা, তার জন্যও কিন্তু একটা কামব্যাকের সিজন হতে চলেছে। এবং যদি মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স করে, যদি অ্যাভারেজ যদি 8টা-10টা গোল করে দিতে পারে, তাহলে জামশেদপুর ভাই ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়ে যাবে, সেটা বলাই যেতে পারে। তো আমরা যদি জামশেদপুর এফসির ডিফেন্স নিয়ে কথা বলি, ডিফেন্সেও কিন্তু অনেক অপশান রয়েছে। সেখানে একটা স্টিফেন এজে রয়েছে, শুধু সে ডিফেন্ডার নয়, প্রয়োজনে গিয়ে অ্যাটাকিং লাইনে সাহায্য করতে পারে এবং গোল করতে পারে। এবং ডিফেন্ডার হিসাবে নো ডাউট স্টিফেন এজে খুবই ভালো একটা অপশান। লার্জার ক্রিস্কোভিচ, যাকে কিন্তু সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ভাবা হয়, যার কিন্তু উচ্চতাটা একটা সবথেকে প্লাস পয়েন্ট রয়েছে, এবং মূলত তাকে ব্যাকআপ অপশান হিসাবেই ভাবা হবে। এছাড়া সেন্টার ব্যাকে প্রতীক চৌধুরী রয়েছে, সাইড ব্যাকে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে সার্থক গোলই রয়েছে, নিখিল বার্লা রয়েছে, মিডফিল্ডে ক্যাপ্টেনশিপ করতে আমরা দেখতে পাবো প্রণয় হালদারকে। তো প্রণয় হালদার থাকা মানে ভাই একটু ইয়েলো কার্ড একটু বেশি দেখবে, কিন্তু তারপরেও সে যে পারফরমেন্সটা মিডফিল্ডে করবে, নো ডাউট সেটা ভালো পারফরমেন্স। এবং সৌরভ দাসকে আমরা লাস্ট সিজনে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার প্লেয়ার হিসাবে পেয়েছিলাম, তো সেই সৌরভ দাসও রয়েছে, এই অপশানগুলো রয়েছে। এছাড়া কিন্তু তাদের সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে সার্বিয়ান নিকোলা রয়েছে, যারও কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। এছাড়া কিন্তু মোবাসির রহমান এবং মার্ক জোথানপুইয়াকে ডিফেন্সিভ হিসাবেও খেলানো যেতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডার, এমনকি তাকে উইং ব্যাক পজিশনেও খেলানো যেতে পারে। এছাড়া উইঙ্গারদের মধ্যে ভিনসি ভ্যারেটো রয়েছে, যার কিন্তু গতি ভাই নেক্সট লেভেলে। চেন্নাইন এফসিতে খেলতো ওয়েং কোয়েলের আন্ডারে, এখন কিন্তু তাকে আমরা জামশেদপুরে দেখব। এছাড়া সানান মোহাম্মদ রয়েছে, ঋত্বিক দাস, যেও কিন্তু আগের সিজনে স্ট্রাগল করেছে, এই সিজনে তাকেও কিন্তু কামব্যাক করতে হবে। তো যদি আমরা বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, কোচ যদি মনে করে 4-4-2 খেলাবো, তো সেক্ষেত্রে গোলে কিন্তু অ্যালভিনো গোমস, ডিফেন্সে প্রতীক চৌধুরীর সঙ্গে স্টিফেন এজে, সাইড ব্যাকে নিখিল বার্লা, অপরদিকে সার্থক গোলই। মিডফিল্ডে সৌরভ দাসকে সবার প্রথমে আমি দেখতে চাইবো, কিন্তু সেই জায়গায় প্রণয় হালদার ক্যাপ্টেন হিসাবে থাকলে হয়তো প্রণয়ই প্রথম থেকে খেলবে। এবার যদি প্রণয় এবং সৌরভকে একই সাথে খেলানো হয়, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। তো এছাড়া কিন্তু সেই জায়গাতে আমরা মিডফিল্ডে একজন বিদেশি প্লেয়ারকে, অবশ্যই নিকোলাকে দেখতে চাইবো, উইঙ্গার হিসাবে ভিনসি ভ্যারেটো, এবং এই জায়গাতে কিন্তু সানান মোহাম্মদকে উইং পজিশনে খেলানো হতে পারে, এবং অ্যাটাকিং মিডিও হিসাবে কিন্তু মাদি তালাল এবং আপফ্রন্টে মেসি বাউলিকে দিয়ে সুযোগ দিতে পারে। এছাড়া যদি কোচ মনে করে, তাহলে কিন্তু আরও কিছুটা অ্যাটাকিং লাইন আপ নামাতে পারে। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে কোনো রকম পরিবর্তন না করে মিডফিল্ডে সৌরভ দাসের সঙ্গে রাইট আচিকাওয়াকে জুড়ে দেওয়া, এবং আপফ্রন্টের দিকে তাকাই সেক্ষেত্রে মাদি তালাল, তার সাথে ঋত্বিক দাস, যাকে মূলত উইং ব্যাক হিসাবে খেলতে হবে, এবং মেসি বাউলি। তো আক্রমণটা একবার ভেবে দেখো, মেসি বাউলি, রাইট আচিকাওয়া এবং তার সাথে মাদি তালাল এবং ভিনসি ভ্যারেটো, ঋত্বিক দাসরাও কিন্তু সাপোর্টে যাবে। তো অ্যাটাকিং লাইন কিন্তু দুর্দান্ত রয়েছে। তো এই জামশেদপুর দল কিন্তু ভালো কিছু করতে পারে বলে পার্সোনালি আমার মনে হচ্ছে, এবং যেখানে ওয়েং কোয়েলের মতন কোচ রয়েছে। এবং কীরকম লাগছে এই জামশেদপুর দলকে দেখে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো যারা, সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।